দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি সহ মোট 7টি অঙ্গীকারে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে এই খসড়া সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বহুল আলোচিত জুলাই সনদের খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জুলাই সনদের খসড়ায় বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সনদের খসড়া অঙ্গীকারনামায় বলা হয়, 2024 সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দেওয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করা এবং সরকার টেকসই করতে অঙ্গীকারের কথা বলা হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ 2025 পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করে প্রস্তাব বা সুপারিশগুলো পরবর্তী 2 বছর মেয়াদকালে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন বিষয়ে সংস্কারের ভিত্তিতে জুলাই সনদের খসড়া তৈরি করা হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নয়নশীল দেশের স্বীকৃতি খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে। 2026-এর নভেম্বরে স্বীকৃতি মিললে কৃষি এবং প্রাণী সম্পদের অনেক ওষুধ ও রাসায়নিকের জন্য দিতে হবে মেধাস্বত্ব। আর এতে বাড়বে কৃষিতে ব্যবহৃত অনেক বালাইনাশকের দাম। তাতে বিপাকে পড়বে কৃষক, ব্যাহত হবে উৎপাদন, ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। 2022-23 অর্থবছরে আউশ, আমন ও বোরো মিলে 1,16,00,000 হেক্টর জমি থেকে চাল উৎপাদন হয় 3,91,00,000 টন। একই সময়ে চাল, গম ও ভুট্টা মিলে খাদ্যশস্য পাওয়া গেছে 4,67,00,000 টন। এছাড়া এ সময়ে আলু, শাকসবজি, তেলবীজ, ডাল ও পেঁয়াজ সহ 3,90,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হয়। এর সঙ্গে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ মিলে প্রাণী সম্পদ থেকে প্রায় 18 কোটি মানুষের খাদ্যের যোগান আসে। কৃষি ও প্রাণী সম্পদের এই সক্ষমতাই আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের পরও বাংলাদেশকে খাদ্য সংকটে ফেলেনি। কিন্তু আগামী বছরের পর কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি ও প্রাণী সম্পদে ব্যবহৃত কীটনাশক, বালাইনাশক ও ভ্যাকসিনে বাংলাদেশ এখনও প্রায় পুরোপুরি বিদেশ নির্ভর। 2026-এ এলডিসি গ্রাজুয়েশন হলে সংকুচিত হবে এ খাতের অবাধ স্বাধীনতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষি সেক্টর। রাসায়নিক সার, বীজ এবং কীটনাশক, এগুলো প্যাটেন্টেড প্রোডাক্টগুলো আপনার 26 সালে পরে এসে আমরা দেশীয় কোম্পানি যারা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করে ওই বহুজাতিক কোম্পানিকে তার প্রতিযোগিতা করে এখানে সাস্টেইন করা, এটা সম্ভব হবে না। এই ব্যবসা আপনার প্যাটেন্ট প্রোডাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং কৃষককে অনেক বেশি লাভে এই সমস্ত কীটনাশক ক্রয় করতে হবে। বিশ্লেষকরা মনে করেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরকারের উদাসীন থাকা উচিত নয়। খাদ্য এমন একটা জায়গা যে যত এলডিসিতে যায় না কেন, ক্রিটিক্যাল সময় আসে তখন খাদ্য আমরা বাইরে থেকে আমদানি করতে চাইলেও সহজে আমদানি করা যায় না। যার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বা কৃষি উৎপাদনে আমরা কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। সরকার যদি এ ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে তাহলে আমাদের জন্য এটি খুব সুখকর, ভালো কিছু হবে না। এ অবস্থায় দ্রুত এলডিসি পরবর্তী কৃষি খাতের অভিঘাত নিয়ে প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অনতিবিলম্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ন্যায় অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিকে অনুরূপ নীতিমালা দ্বারা, আইন দ্বারা সুরক্ষিত করতে হবে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
27 থেকে 30 অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। 2017 সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন। এসএসসি ও সমমানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন 134 শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। এসব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম সচল থাকবে কিনা নেওয়া হবে সেই সিদ্ধান্ত। চলতি সপ্তাহে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কারণ অনুসন্ধান করে কিছু বন্ধ এবং কিছু একীভূত করে হতে পারে সমস্যার সমাধান। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে 17 শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। একই এলাকার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে 13 জনের সবাই ফেল করেছে। একইভাবে ফেল করেছে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের 11 জনই। রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 7 জনের সবাই ফেল। লেখাপড়া করাইতি তাহলে তো পাশ করতি, তো একজনও তো পাশ করে নাই। এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই। সভাপতি সেক্রেটারি ওই সংগঠন দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল শিক্ষার্থীরা মূলত ভর্তি হয়, কেন পাশেই শহরে দুটো বড় স্কুল, ম্যাক্সিমাম ভালো ছাত্রছাত্রী ওখানে চলে যায়। যে কারণে পরীক্ষা বেশিরভাগই গরিব, কাজকর্ম কাছে স্কুল যাতে আনতে কষ্ট হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় থেকেও এবার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এসএসসিতে। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু সে সময় লেখাপড়ার মান ভালো ছিল, কিন্তু এখন আমারই ছেলে পড়ে, কিন্তু লেখাপড়ার মান দেখে তো আমারই হিমচিম খাইতে ইচ্ছা করে। এই স্কুলের পাশেই আরও 2টা ভালো ভালো স্কুল রয়েছে। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলায় সেই পরিমাণে শিক্ষক নেই। এছাড়াও কিছু অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 134টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণ দর্শানোর জবাবের পর নেওয়া হবে সিদ্ধান্ত। কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে। আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি। আমরা খুব এই সপ্তাহের মধ্যেই ওনাদের কাছে চিঠি যাবে, ঠিক করতে হবে আপনাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবস্থা না নিলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। ওই ক্যাচমেন্ট এরিয়ায় আমার আদৌ কতজন শিক্ষার্থী, কতটা স্কুল আছে, আদৌ সেই স্কুলের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে, সে বিদ্যালয়গুলো বাতিল করে দেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত। ওই ধরনের শিক্ষকদেরকে আমরা পার্শ্ববর্তী কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদেরকে একীভূত করতে পারি। এর আগে গত বছর এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51টি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে। দিনের কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল থেকে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আজকের দিনের কর্মসূচি কি রয়েছে এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। প্রিয়া, শুরুতেই বলে রাখি যে আজকের দিনের যেটি কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটি টাঙ্গাইল শহরের শামসুল হক তরুণ থেকে, মানে সার্কিট হাউজের পাশ থেকে তারা একটি পদযাত্রা করবেন। সেই পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে আমি যে স্থানটিতে রয়েছি, সভা মঞ্চ যেটি তারা করেছেন, একদম শহরের গুরুত্বপূর্ণ অংশ যেটি নিরালা মোড়ের, সেই নিরালা মোড়ে এসে তারা একটি সভা করবেন, যেটি পথসভা হিসাবে যা তারা আখ্যা দিচ্ছেন। তো এই যে এটি ঘিরে কিন্তু শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারা টহল জোরদার করেছেন এবং নিরাপত্তা চৌকির যেটি বিষয় থাকে সেই কার্যক্রম তারা করছেন। আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি, প্রায় 7 শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জাতীয় নাগরিক পার্টি যেটি রয়েছে, সেই পার্টির কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে তারা এখানে নিরাপত্তা জোরদার করবেন, যাতে করে এই সুষ্ঠু এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এর আগে একটু বলে রাখি যে কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন, তারা টাঙ্গাইলেই রাতে উপস্থিত হয়েছেন এবং টাঙ্গাইলে রাতে উপস্থিত হয়ে তারা মাওলানা ভাসানীর যিনি মাজার রয়েছে, সেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন এবং সেখানে তারা বলেছেন যে মাওলানা ভাসানীর যে রাজনৈতিক এবং জীবন দর্শন রয়েছে, সেই রাজনৈতিক এবং জীবন দর্শন গণমানুষের কল্যাণের যে কথা
কথা এবং অধিকার আদায়ের যে কথাগুলো রয়েছে সেগুলোই তাদের অনুপ্রেরণার একটি বড় একটি অংশ, সেই তাকে ধারণ করেই তারা করছেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি বলছেন যে তারা টাঙ্গাইলের এই সমাবেশে 25,000-এর অধিক তারা লোক সমাগম করবেন, এমনটা সাংবাদিক সম্মেলনে তারা বলেছিলেন। এই মুহূর্তে টাঙ্গাইলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা এবং যে সভামঞ্চেও প্রস্তুত। এখন কখন 10:30 নাগাদ তারা পদযাত্রা শুরু করার কথা রয়েছে। দেখা যাক যে পরবর্তীতে এই কার্যক্রমটি কেমন এবং কতটুকু সুষ্ঠু স্বাভাবিকভাবে শেষ হয়। প্রিয়া। সোহেল, আপনাকে ধন্যবাদ। 5 মাস 10 দিন বন্ধ থাকার পর আজ ক্লাস শুরু হচ্ছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, 5 মাস 10 দিন পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন, তারা কি বলছেন? একটা উল্লেখযোগ্য সময় বন্ধ থাকার পর আজ যে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কিন্তু উৎসাহ উদ্দীপনার কম নয়, তবে উপস্থিতি কম, যেহেতু গতকালকের ঘোষণার পরপর থেকে আজকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই উপস্থিতি কম। তবে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী, বিশেষ করে যে অনেকের পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য আটকে আছেন, অনেকে শিক্ষা পাঠদান কার্যক্রম পারছেন না, যার কারণে যেটা হতাশা ছিল সেই হতাশা কাটতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে শিক্ষা কার্যক্রম ফিরছে। আমরা রয়েছে এখানে যে ক্লাসরুমে রয়েছে, ক্লাসরুমে কিন্তু অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, কিছুক্ষণের মধ্যে যে শিক্ষা কার্যক্রম বা যে ক্লাস শুরু হবে। তবে এখানটায় থাকছে যে এই যে 5 মাস 10 দিন এর মধ্যে কিন্তু যে 2 জন উপাচার্য পরিবর্তন হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে আন্দোলনের প্রেক্ষিতে যে উপাচার্য অপসারণ করা হয়েছে, অনুরূপভাবে যে 18 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, বিশেষ করে যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে, এই সংঘর্ষের ঘটনা শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে যে আন্দোলন শিক্ষকরা, এবং তারা দাবি করেন যে অভিযুক্তকারী যে রয়েছেন, হামলাকারী যে রয়েছেন, তাদের বিচারের দাবিতে, যার কারণে যে একটা পর্যায়ে যে নিয়োগপ্রাপ্ত যে উপাচার্য ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেন, যার কারণে যে এই 5 মাস 10 দিনের মধ্যে কিন্তু 2 জন উপাচার্য পরিবর্তন করা হয়েছে, যার কারণে একটা বলা যায় যে শিক্ষার্থীদের শিক্ষা পাঠদানে ফিরতে প্রত্যাশা ছিল, অনুরূপভাবে যে শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু যে শিক্ষা কার্যক্রমে ফিরবেন এমনটাই কিন্তু দাবি করে আসছে বা আন্দোলন চলছিলেন, যার কারণে এই যে উপাচার্য নিয়োগের পর থেকে কিন্তু আন্দোলন শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে বলা যায় যে তাদের যে সাথে দফায় দফায় বৈঠক শেষে 3 সপ্তাহের যে রয়েছে, 3 সপ্তাহের জন্য যে তাদের আন্দোলন স্থগিত করেছেন, যার মধ্য দিয়ে কিন্তু যে তারা যে বিচার প্রত্যাশা করছেন এবং 3 সপ্তাহের মধ্যে যে স্থগিত থাকা আন্দোলনের মধ্যে যে অভিযুক্ত যারা বা অভিযোগ আনা হয়েছে তাদের শাস্তির আওতায় আনবে শিক্ষকদের, এমনটাই প্রত্যাশা করছেন। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।